চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও কমছে না লোডশেডিং। শহর গ্রাম সবখানেই বাড়ছে ভোগান্তি। আধা ঘন্টা থাকে তার 1 ঘন্টা থাকে না। এই গরমের মধ্যে তো মানুষজন চলাফেরা খুব কঠিন হয়ে গেছে। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, যার কারণে আর আবহাওয়া খুব প্রচন্ড গরম। ঢাকার ব্যস্ত সড়কে ইজি বাইকের দাপট, রহস্যময় স্টিকার থাকলেই ধরছে না পুলিশ। সিন্ডিকেটের আড়ালে রমরমা ব্যবসা। উৎপাদন সমিতির ঘোষণায় খাতুনগঞ্জে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি। আগামী সপ্তাহে বাড়তে পারে দাম। দুবাইয়ে বন্যায় বিমান চলাচলের শিডিউল বিপর্যয়। ঢাকা থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা। দুবাইতে অনেক বৃষ্টি হইতেছে 3 দিন যাবত, এই জন্য আর কি মানে ক্যান্সেল করতে ফ্লাইটটা। আমার টিকিট হাতে নেই, আমাকে এটা দিছে যে কাল সকাল 7টায় আপনার ফ্লাইট। দুবাই আমার প্রায় 9টা 45-এর ফ্লাইট ছিল, বাট এখন এসে দিকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। এবং একদিন পরেই ভারতের প্রথম দফা লোকসভা নির্বাচন, জনমত জরিপে এগিয়ে বিজেপির জোট। গুরুত্বের সঙ্গে দেখছেন পর্যবেক্ষকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। দেশের চাহিদার চেয়ে 2000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও কমছে না বিদ্যুতের লোডশেডিং। গরম এলেই শহর থেকে গ্রাম সবখানেই বেড়ে যায় সংকট। সাধারণ মানুষ বলছে, উন্নয়নশীল দেশে লোডশেডিং কোনোভাবে কাম্য নয়। আর বরাবরের মতোই লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছে পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তীব্র গরমে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, তখন প্রায়ই থাকে না বিদ্যুৎ, মাঝে মাঝে আসে। লোডশেডিং এর এমন চিত্র রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জেও। গরমে চাহিদা বাড়ে বিদ্যুতের। বছরে এপ্রিল থেকে জুন সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা থাকে দেশে। তবে এবার গরমের শুরুতেই দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। শহরের চেয়ে গ্রামে এর মাত্রা বেশি। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, যার কারণে আর আবহাওয়া খুব প্রচন্ড গরম। আল্লাহ বাতাস পানি হারে আল্লাহ সুস্থ থাকি, না তো অসুস্থ কারণ দিন না থাকে। আধা ঘন্টা থাকে তার 1 ঘন্টা থাকে না। এই গরমের মধ্যে তো মানুষজন চলাফেরা খুব কঠিন হয়ে গেছে। প্রতিদিনই দেশ জুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙছে। আবহাওয়া অফিস বলছে গরম থাকবে আরো 5 দিন। ওভারঅল দেশের দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ। সেক্ষেত্রে অনেক জায়গায় এর তীব্রতা বেড়ে যাবে এবং এর মাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে এবং দেখা যাচ্ছে যে এই মাসের প্রায় অধিকাংশ টাইম জুড়ে অনেক এলাকায় তাপদাহ থাকবে। বিদ্যুৎ বিভাগ বলছে আগামী সপ্তাহে বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারলে লোডশেডিং আরও বাড়বে। আমাদের যদি সামনে আরও চাহিদা বাড়ে, আমরা উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং সেই অনুযায়ী গ্রাহকদের চাহিদা পূরণ করে গ্রাহকদেরকে একটা স্বস্তির অবস্থায় রাখতে পারবো, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি। যদি কিছু লোডশেডিং করতে হয়, সেটা গ্রাহকদের সহ্য সীমার মধ্যেই থাকবে। স্থানীয় পর্যায়ে সক্ষমতার কোনো ঘাটতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পাওয়ার সেলের ডিজি। এখন স্থানীয় কোনো যদি যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক ত্রুটির কারণে হয়, সেগুলো আমি দেখব বলছি আপনাকে। সুতরাং যেন শুধু এই সময়টায় নয়, আগামী দিনগুলো যেন গ্রাহকরা একটা স্বস্তির অবস্থায় থাকে, আমরা সর্বাত্মকভাবে সেই দিকে নজর দেব। গ্রাম আর শহরের সাধারণ মানুষ চান এই তীব্র গরমে একটু স্বস্তি আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নজরে রেখে আগামীতে জ্বালানি সংকট সহ যাবতীয় বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের দীর্ঘসূত্রতা নিয়েও খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন তিনি। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024 নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা। তার 2 সপ্তাহ পার না হতেই 14 এপ্রিল ইসরায়েলের উপর ইরানের সরাসরি আক্রমণের টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যকে। জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহক হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব, নজর রাখছে বাংলাদেশও।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকেও উঠে আসে ইরান ইসরায়েল পরিস্থিতি। সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ের সিদ্ধান্ত তুলে ধরেন। ঘটনা প্রবাহ দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। সভায় বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে প্রধানমন্ত্রী ব্যাপক সমালোচনা করেছেন বলে জানান সচিব। এছাড়া মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিমালায়ও এদিন অনুমোদন দেওয়া হয়। একটা গভর্নিং বোর্ড থাকবে, সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন, চেয়ারপারসন থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং সেখানে একটি বোর্ড থাকবে, সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য, আরও 2 জন বাড়বে, 17 সদস্যের একটি বোর্ড থাকবে। তাদের নিয়ন্ত্রণটা চলবে, কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নেতৃত্বে এটা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা বিচারপতিদের মতোই বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এমন বিধান রেখে একটি খসড়া আইনের অনুমোদনও দিয়েছেন মন্ত্রিসভা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। এবার ট্রাক যেন সাক্ষাৎ জমদূত হয়ে ধরা দিল প্রাইভেট কার ও 2টি অটোরিকশার থাকা চালক সহ যাত্রীদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গতির ট্রাক চাপায় ঘটনাস্থলে ঝরে যায় 3 শিশু সহ তরতাজা 14টি প্রাণ। আহত হয়েছে আরও অন্তত 25 জন। ঘটনাস্থল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সবকিছুই চলছিল নিয়ম মাফিক। একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল টোল ঘরের দিকে। হঠাৎই একটি ট্রাক সবাইকে চাপা দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। মুহূর্তেই থমকে যায় সবকিছু। চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। সড়কে ছড়িয়ে ছিটে পড়ে মরদেহ। আহতদের আর্তচিৎকারে পুরো এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের। রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, ওই সেই গাড়িতে মাইরে দিয়েছে। বড় ট্রাকে ব্রেক ফেল করে চাপা দিয়ে গেছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দেখলাম যে ব্রেক ফেলের গাড়িটা, সামনে একটা ট্রাক, মাঝখানে একটা অটো, এরপর আছে আমাদের প্রাইভেট কার। ও প্রথম মাসে অটোরে, এরপর প্রাইভেট কার ডইলে লইয়া ওই বাম সাইডে নিচে গাদে পড়ে গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভিড় করেন নিহতের স্বজনেরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহের সারিতে কেউ আবার খুঁজে ফেরেন পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাকের চালক ও হেল্পারকে আটকের কথা জানান পুলিশ সুপার। ট্রাকের যে চালক ওই সব লোকজনকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। এখন একটা টিম করে দেওয়া হচ্ছে, তদন্ত টিম, তারা তদন্ত করে এই ব্যবস্থা। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছি। প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে এই মুহূর্তে আমরা দিচ্ছি। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। গুরুতর আহত বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ঝালকাঠি থেকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, জানাবেন বর্তমান পরিস্থিতি। শফিক, আপনি আছেন নিশ্চয়ই ঝালকাঠিতে, মেডিকেলে রয়েছেন। সেখানে কতজন চিকিৎসা নিচ্ছেন এবং তাদের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কোনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিনা, কিংবা কতটা আশঙ্কা মুক্ত রয়েছেন? চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেটা জানেন যে ঝালকাঠির গাবখানে যে গতকাল সড়ক দুর্ঘটনা
ঘটেছে, সেখানকার অধিকাংশ আহত ব্যক্তিকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্য। আমরা গতকাল যে তথ্য পেয়েছিলাম যে ঝালকাঠিতে ওই ঘটনায় আহত 22 জনকে দুপুর থেকে বিকেল অবধি কিন্তু এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আমরা আজকে সকালে এই হাসপাতালের যে পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন এই শেরেবাংলা হাসপাতালের সার্জিক্যাল এবং সার্জারি ইউনিট মিলে 9 জন আসলে আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা শঙ্কামুক্ত কিনা সেটা কিন্তু আরো 24 ঘন্টা পার হওয়ার পর আসলে জানা যাবে। এবং গতকাল যে 22 জন এখানে আর কি এসেছে তাদের ভিতর কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা গেছেন। তাদের একজনের নাম হচ্ছেন রুহুল আমিন এবং আরেকজনের নাম হচ্ছে শহীদুল ইসলাম। আমরা আরো যেটা জেনেছি যে এই শেরেবাংলা হাসপাতালে যাদের আসলে সুচিকিৎসার ব্যবস্থা করা যায়নি তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসলে স্থানান্তরিত করা হয়েছে। আমরা কিন্তু আজকে সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী তার সাথেও কিন্তু কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ঘটনায় নিহতর পরিবারকে আর কি প্রত্যেক নিহতের পরিবারকে 25,000 টাকা করে কিন্তু বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আসলে তাদের সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঝালকাঠি সদর হাসপাতালে যারাই আসলে চিকিৎসাধীন আছে তাদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যাপারে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে যেন শঙ্কামুক্ত করা যায় সে ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছে স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি এবং অর্থোপেডিক্স বিভাগের কিন্তু একটা সম্মিলিত টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আহত যে ব্যক্তিরা এখন পর্যন্ত এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে তাদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সর্বশেষ তথ্য। স্নেহা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঝালকাঠিতে দুর্ঘটনায় আহতদের বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে, তার সর্বশেষ খবরাখবর। রাজধানীর ব্যস্ত সড়কে চলাচলের অনুমতি নেই ইজি বাইকের, তারপরও রহস্যময় এক স্টিকারের বদৌলতে রাজধানীর দয়াগঞ্জ, ধূপখোলা, জনপথ মোড়, সায়দাবাদ যাত্রাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহনটি। অভিযোগ আছে অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে স্টিকার বাণিজ্য গড়ে তুলেছে একটি সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছেন গন্ডারিয়া থানা ছাত্রলীগ সভাপতি হিজরা নেত্রী সহ নাম সর্বস্ব সাংবাদিকও। বিস্তারিত শাহাদাত দিশাদের রিপোর্টে। রাজধানীর ব্যস্ততম দয়াগঞ্জ মোড়ের চিত্র এটি। সায়দাবাদ থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যান চলাচলে সবসময় ব্যস্ত থাকে এই সড়কটি। এ পথে চলতে পারে না ব্যাটারি চালিত ইজি বাইক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেদারসে এ পথে চলছে অটো, যেন দেখার কেউ নেই। ভুইফোর স্টিকার নিয়ে ইজি বাইকগুলো দাপিয়ে বেড়ায় রাজধানীর ধূপখোলা মাঠ, জনপদ মোড়, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা। কার ইশারায় চলছে এসব তা অনুসন্ধানে এবার দেশ টিভি। খোঁজ মেলে ব্যস্ততম সড়কে গিয়ে দাপিয়ে বেড়ানো প্রতিটি অটোরিকশাতে রয়েছে রহস্যময় স্টিকার, যা স্টিকার থাকলেই ইজি বাইকগুলো সড়কে চলতে থাকে না বাধা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে K3 নাম্বার 1, 7 স্টার, গিয়ার, ডলফিন, দৈনিক অগ্নিশিখা, জরুরি সংবাদপত্র সহ নামে বেনামে নানা স্টিকারে চলছে ইজি বাইকগুলো। স্টিকারের নেপথ্যে রয়েছে গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, দৈনিক মুক্ত খবর, বাংলার ডাক, অগ্নিশিখা সহ বিভিন্ন সংবাদপত্রের নাম সর্বস্ব সম্পাদক ও রিপোর্টার। আছেন সুমনা নামে এক হিজড়াও। জাহিদ ভাই কাটতে জাহিদ ভাই কথা যদি হয় আপনার কথা বলতে জাহিদ ভাই কথা হবে না, এটা বলতে জাহিদ ভাই তো ডেলি যাওয়া ডেলি আয়। স্টিকার পেতে চালকদের প্রতি মাসে গুনতে হয় 1 থেকে 1,500 টাকা। অবশ্যই স্টিকারের আড়ালে ঠিক কারা আছেন সেটি জানেন না চালকরাও। গ্যারেজ মালিকদের কাছে মেলে স্টিকার। আমরা আর কেউ চিনি না, আমরা গ্যারেজ মালিকের থেকে টাকা দেই, কাট নেই। গ্যারেজে দেওয়া যায়, লোক আছে, কাঠ মালিকের লোক আছে, ওরা দেওয়া যায় গ্যারেজে। কাঠ বিলি হলে সমস্যা, তাই রেখে ধরছি। সড়কে এসব অটোরিকশা বন্ধে নির্দেশনা থাকলেও গাফিলতি আছে খোদ ট্রাফিক পুলিশেরই। স্টিকার মালিকদের ফোন কলে ছেড়ে দেওয়া হয় অটো। গাড়ি যদি ধরে কাটালার ছাড়া দেয়, এর বাদে আর কিছু। এই কাটা আপনার না থাকলে আপনার গাড়ির দাম বেঁধে দেওয়া দেয়। কারা দেয়? পুলিশে। টাকা নিচে আমাদেরকে স্লিপও দেয় না,
বলে যে 1200 টাকা দিলে স্লিপ দেব, আর না দিলে না দেব। ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আটক অটো ছাড়িয়ে নিচ্ছে স্টিকার সিন্ডিকেট চক্রটি। হাতে নাতে একজনকে ধরা হলেও পরে দৌড়ে পালিয়ে যান তিনি। মুহূর্তেই ভোল পাল্টে ফেলে ট্রাফিক পুলিশও। আমাদের যে বিল দেবে, যে ড্রাইভার বিল দেবে, আমরা তাকে ছাড়ে দিই। কিন্তু একটু আগে তো আমরা দেখলাম যে একটা যে কার্ড মালিকের লোক সেটা আমার দেখার, আপনার থেকেই নিল, আপনার থেকে সেটা আমার দেখার বিষয় না। বিষয়টি জানা নেই বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আপনার কাছ থেকে যে বিষয়গুলি আমরা জানলাম, বিষয়গুলি আমরা ডেফিনেটলি আমরা অনুসন্ধান করব, তদন্ত করব, এবং আমাদের কাছে খুব স্পষ্টতই নিউজ যে নর্মালি ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরের মূল সড়কগুলিতে চলতে পারবে না। এই পুলিশের এই কর্তা বলছেন ইজি বাইকের স্টিকার সিন্ডিকেটের সঙ্গে কারো সংশ্লিষ্টতা পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দুদিন আগেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক সমিতি। চট্টগ্রামের খাতুনগঞ্জে আগের দামে তেল বিক্রি হলেও বিভিন্ন কোম্পানির সরবরাহ কমিয়ে দিয়েছে। কবে নাগাদ নতুন দামে বিক্রি হবে এমন প্রশ্নে স্পষ্ট করে কিছু বলছেন না পাইকাররাও। চট্টগ্রাম থেকে AKM নাজিমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যদিও তার কিছুক্ষণ পরেই বিষয়টি নাকচ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের দাম নিয়ে এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। বাড়াইলে আর কমে না, এবং আমাদেরকে ওইভাবে কিনে খেতে হচ্ছে, আমাদের আয় বাড়তেছে না। তেলের দাম বাড়ার কারণে মানুষ কি আরো নার্ভাস অবস্থা ফিল করবে। এটা বাড়ানো এই মুহূর্তে উচিত হয় নাই। খুবই একটা যন্ত্রণাদায়ক, যেহেতু আমরা চাচ্ছি আমরা যাতে কম আয়ের লোক, আমরা কম খাই, আমরা যাতে একটু চলতে পারি। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা তারা শুনেছেন, কোম্পানিগুলো দাম না বাড়ালেও সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে। কোম্পানিরা এখনো ওভাবে আমাদেরকে এভাবে করে বলে নাই যে হয়তো বাড়বে, হয়তো কালকে থেকে বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। মাল ডেলিভারি কম দিচ্ছে কোম্পানিরা, বিভিন্ন সব কোম্পানি এভাবে দিচ্ছে মালগুলো আমাদেরকে। না আজ কোনো নির্দেশনা দেয় নাই। আগে না এখনো সয়াবিন তেলের রেট করছি 500 টাকা করে, আগে যেরকম 500 টাকা সিটি গ্রুপের, এখন 500 টাকা রেট দিয়ে করছি। আজও আপাতত বাড়তে দেয় না, যদি সামনে বাড়ে তাহলে বাড়বে। ব্যবসায়ীদের কেউ জানিয়েছেন নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি, বাজারে আসলে বিক্রি করা হবে। এখন আগের ওভারের বেশি আছে, এখন নতুন মাল নিলে তারপর বলতে পারবো আমরা কতটুকু বিক্রি করতে পারি, কতটুকু নিতে পারি। এদিকে বুধবার ট্যারিফ কমিশনের এক বৈঠক শেষে জানানো হয় সয়াবিন ও পাম তেলের দাম আপাতত বাড়ছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝড় বাতাস আর প্রবল বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা, যা দেশটির গত 72 বছরের ইতিহাসে রেকর্ড। 24 ঘন্টারও কম সময়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে দুবাইয়ের অন্যতম বিমানবন্দর, বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ওমানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আরো জানাচ্ছেন লুৎফর কবির। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সংযুক্ত আরব আমিরাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে দেখেনি দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার মরুর শহর দুবাইয়ে প্রবল বর্ষণে সবকিছুকে গ্রাস করে নিতে দেখা যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টিতে বিমানবন্দর পরিণত হয় পুকুরে, ব্যাহত হয় ফ্লাইট, বিপাকে পড়েন নানা দেশের মানুষ। সড়কেও একই চিত্র, অনেকে রাস্তায় গাড়ি ফেলেই চলে যান। আবহাওয়া দপ্তর জানায় খাতমা আল শাকলা এলাকায় 254 মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গেল কয়েক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। আকাশ জুড়ে বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের মানুষের মাঝে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বজ্রপাত স্পর্শ করতে দেখা যায়। দেশটিতে সচরাচর এমন পরিস্থিতি বিরল। আরব উপদ্বীপের দেশে নিয়মিত বৃষ্টিপাতের অভাবে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা সচল নয়, যার ফলে বন্যা হচ্ছে। উপসাগরীয় দেশ ওমান ও বাহরাইনেও একই পরিস্থিতি। আচমকাই বন্যায় ওমানে বেড়েছে প্রাণহানি, যদিও এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্লাবিত হয়েছে দুবাই বিমানবন্দর। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকা থেকে দুবাই ও শারজাগামী অন্তত 9টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে বহু যাত্রী। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আরও অনেক ফ্লাইট বিলম্ব হতে পারে। ফজলা আদিত্যের রিপোর্ট। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা বিমানবন্দর সহ আশেপাশের অনেক এলাকা। বলা হচ্ছে 72 বছরের ইতিহাস ভেঙেছে এমন বন্যা। দুবাইয়ের এই বন্যার রেশ পড়েছে বাংলাদেশ সহ দুবাইগামী বিভিন্ন দেশের ফ্লাইটে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের ফ্লাইট পড়েছে শিডিউল বিপর্যয়ে। 20 থেকে 30 ঘন্টা ধরে বিমানবন্দরে অপেক্ষমান অনেকে। Other passengers just like me in this airport who have been waiting for 10 hours, 16 hours, some even for 24 to 30 hours. ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দুবাই ও শারজা বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে ঢাকা থেকে এয়ার আরাবিয়ার 5টি, এমিরেটসের 2টি ও ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী। তোমার ক্যান্সেল হয়ে গেছে, শিডিউল কখন দিব আবার ওইটা বলে নাই। আর প্রথম বলছিল রাতে 2টায়, আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 6:45-এ। ও আমার টিকিট হাতে নেই, আমাকে এটা দিছে যে কাল সকাল 7টায় আপনার ফ্লাইট। দুবাই আমার প্রায় 9:45-এ ফ্লাইট ছিল, বাট এখন এসে দিকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। এখন দুবাইতে পানি থাকার কারণে বলতেছে যে ফ্লাইটটা ক্যান্সেল। বাংলাদেশ টু দুবাই, দুবাই টু সৌদি আরব। এখনো টাইম দেয় না, নির্দিষ্ট কোনো টাইম দেয় না। বলছে যে যদি ওই যোগাযোগ করার পরে যে কোনো একটা হয়তো সিদ্ধান্ত হবে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে যারা বিমানবন্দরে চলে এসেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবার কলেজ ছাত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ। নাইম মাদক কারবারি দাবি বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ আগামীকাল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করছেন টানা তৃতীয়বার ক্ষমতায় বসবেন তিনি। আর বিরোধীদের দাবি মোদী আবারও ক্ষমতায় এলে অনেক ক্ষেত্রেই স্বাধীনতা হারাবে ভারতীয়রা। এদিকে ভারতের এই নির্বাচনকে গুরুত্বের চোখে দেখছে বিশ্ব। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভারতের লোকসভা নির্বাচন। আগামী 5 বছরের জন্য কে বসবে দিল্লির মসনদে তা নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে সাম্প্রতিক জরিপ বলছে মোদীর বিজেপি এবং তার মিত্ররাই ফের জয় পেতে চলছে। 2019-এর নির্বাচনে বিজেপি এককভাবে জেতে 303 আসনে, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মোট আসন ছিল 352। এবারের লোকসভা ভোটের মাঠে বিজেপির জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের প্রচারণার মাঠে 400-রও বেশি আসন জয়ের আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। তবে রাহুল গান্ধীর দাবি 150 আসনও পাবে না এনডিএ জোট। এমন নানা বিতর্কে সরগরম ভারতের রাজনীতির মাঠ। 140 কোটি মানুষের ভারতে এবার ভোটার প্রায় 90 কোটি। বিশ্বের অন্যতম বড় এই গণতান্ত্রিক নির্বাচনে নজর গোটা দুনিয়ার। ইউরোপ, আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোর পাশাপাশি চীন, পাকিস্তান, এশিয়ার দেশগুলোও দৃষ্টি এখন ভারতে। নানা দেশে রয়েছে দেশটির বিনিয়োগ। ভারতের অর্থনীতির আকারও এখন বেশ বড়। প্রায়ই সীমান্ত সংঘাত চলে চীন ও পাকিস্তানের। তাই কে আসছে আগামীর সরকারে সে বিষয়ে সজাগ এই দুই দেশই। দক্ষিণ এশিয়ার নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর জন্য যৌক্তিক কারণে ভারতের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভোটের মাত্র 1 মাস আগে নাগরিকত্ব সংশোধন আইন পাশ ও তা কার্যকরের ঘোষণা দিয়ে ভারতের প্রতিবেশী দেশগুলোর আগ্রহও বেড়েছে। এছাড়া বিজেপির নেতৃত্বে যে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান হয়েছে তার কারণেও আলাদা মনোযোগে থাকছে দেশটির নির্বাচন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাইম আলী বিদ্যুৎ নামে এক কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজেপি সদস্যদের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার ধোবরা বাজারে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে নাইম আলীর পরিবার। তবে বিজেপির দাবি নাইম মাদক কারবারি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে আলনোমানের রিপোর্ট। রাজশাহী সিটি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র নাইম আলী বিদ্যুৎ, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধোবরা গ্রামে। তার পরিবারের অভিযোগ 4 এপ্রিল ধোবরা বাজার থেকে নাইমকে তুলে নিয়ে যায় বিজিবি সদস্যরা। পরদিন 400 গ্রাম হেরোইন
ও 20 বোতল ফেন্সিডিল সহ তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে পুলিশে তুলে দেওয়া হয়। মোটরসাইকেল উপর হতে 59 বিজিবির 6 জন সদস্য নামিয়ে গাড়ি সহ আটকায়। তাদের তল্লাশি করে কিছু না পাওয়া সত্ত্বেও আমার ভাই নাইম এবং তার গাড়িটি সহ বিজিবি সদস্যগণ তাদের সাথে নিয়ে যায়। ছেলেটা অবৈধ কোনো কাজে জড়িত না, রাজশাহীতে থাকে, লেখাপড়া করে, এতটুকু আমি জানি। ওই পুরাতন মোবাইলের ব্যবসা যেটা বলতেছে ওনারা, এই মোবাইল গেলে কিছু কম রেটে কিনে ও আবার ঠিকঠাক করে না, বিক্রি টিক্রি করে, এতটুকু আমি জানি। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, এখন আমার ছেলের আমি আমার সুষ্ঠু বিচার চাই আর আমার বুকের ধন বুকে ফিরিয়ে চাই। প্রত্যক্ষদর্শী একজনও জানান নাইমকে আটকের সময় কোনো মাদকদ্রব্য ছিল না। দাঁড় করলো, দাঁড় করে আমরা নামতে বললো গাড়ি থেকে, ওর গাড়ি ছিলাম আমরা নেমে গেলাম, ওকে যেন উঠে কি বলে উঠালো, উঠো গাড়িতে উঠো, এতে কোনো কথা, আর কোনো কথা না। তবে নাইমের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি নাইম চিহ্নিত মাদক কারবারি। ওই আসামিটা আপনার তার ব্যক্তিগত মোটরসাইকেলে করে আপনার মোটরসাইকেল থেকে কিছু অভিনব কায়দায় আপনার কিছু হেরোইন বহন করতেছে। এর আগেও 59 বিজিবি সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থী সহ বেশ কয়েকজনকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। শুরু হলো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের ক্ষণ গণনা। 100 দিন পর প্যারিসে বসবে জমকালো আসর, চলছে নানা কর্মযজ্ঞ। মশার অত্যাচারে অতিষ্ঠ রংপুর নগরবাসী। মশক নিধনের কার্যক্রম শুরু না হলেও প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নগর ভবন। গেল 3 বছরে 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে জানিয়ে মেয়র বলেন, কার্যকর ওষুধের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশা। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সকাল দুপুর কিংবা রাত, বাসাবাড়ি বা অফিস পাড়ায় মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী দিনের বেলাতেও ঘুমাচ্ছেন মশারি টানিয়ে। কয়েল কিট জ্বালিয়েও মিলছে না মুক্তি। নগরীর শ্যামা সুন্দরী আর কেডি খালে পানির প্রবাহ না থাকা এবং দূষণের সঙ্গে কচুরিপানা ভরা থাকায় এবার আগাম মশার উপদ্রব বেড়েছে। 2021-22 অর্থ বছরে 1,95,00,000 লাখ, 2022-23 অর্থ বছরে 1,25,00,000 লাখ, 2023-24 অর্থ বছরে 1,30,00,000 লাখ সহ মোট 4.5 কোটি টাকা ব্যয়ে মশার প্রজনন রোধে কার্যক্রম চালালেও তা কাজে আসেনি নগরবাসীর। এখন দিনের বেলা মশারি টানে আমাকে থাকতে হয়। বিশেষ করে আমাদের এই নালাটা খনন করে না তো, নোংরা বেশি, এই জন্য আরো মশাটা বেশি। আর যে চুলকাইতে মনে করে কি চামড়া তুলে ফেলি, এত অসুবিধা, পাটা ছুলে গেছে। কয়েল 24 ঘন্টা থাকতেই হবে, নাহলে মশার অত্যাচার বসে থাকতে পারবে না। এখন কেউ পরিষ্কার করে নাই এবং মশা মারার তো আমি কোনো দেখতেছি না, এখন পর্যন্ত দেখিনি। এই পরিস্থিতির জন্য শ্যামা সুন্দরী খাল আর কেডি খালকে দায়ী করছেন সিটি মেয়র। এখন আমাদের মশা তৈরির কারখানা হলো শ্যামা সুন্দরী খাল, কেডি ক্যানেল। এই দুইটা ক্যানেলের বাস্তবিক অর্থে যে কাজ যতক্ষণ পর্যন্ত হয়নি, মশার উপদ্রব কিন্তু আরো বাড়বে, কমবে না। ঔষধ প্রয়োগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগও করেন মেয়র। মিনিস্ট্রি থেকে একটা ট্রেডমার্ক বলে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, এই কোম্পানির এই ওষুধটা একটা চিঠি দিলে সবাই আমরা ওই ওষুধটা ব্যবহার করতে পারতাম। রাষ্ট্রের অর্থ ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আগামী মাসের মধ্যেই একদিকে সচেতনতামূলক আর একদিকে হলো কেডি খাল এবং শ্যামা সুন্দরীকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আর একদিকে হলো পুরো শহরে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৎপরতা তৈরি হয়, এই কাজটি করা, এবং অবশ্যই ওষুধটি যেন এই জনগণের ট্যাক্সের টাকার ওষুধ যেন বৃথা না যায় সেদিকে নজরদারি করা উচিত। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব বিস্তার রোধে মশার প্রজনন ঠেকাতে আগাম প্রস্তুতি নেয়ার তাগিদ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে 25,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী। বেশিরভাগই AI প্রযুক্তি ব্যবহার করে ফেলা হয়।
এমন দাবি করেছেন ফিলিস্তিনের নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ। তিনি বলেন, উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রথম সপ্তাহেই নিহত হন 250 ফিলিস্তিনি। ঘনবসতি এলাকায় 2000 পাউন্ড বোমা ফেলা হয়। এদিকে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে শুক্রবার। খসড়া প্রস্তাবটি পাশ হতে 15টির মধ্যে 9 দেশের সমর্থন প্রয়োজন হবে। তবে যুক্তরাষ্ট্র এতে ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি চান? তার আগ্রাসী নীতির কারণে অঞ্চলটিতে অস্থিরতা লেগেই আছে। এ বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি কূটনীতিকের মতে, মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে ফেলাই নেতানিয়াহুর উদ্দেশ্য। বিস্তারিত লুৎফর কবিরের প্রতিবেদনে। গাজায় আগ্রাসনের মাঝেই ইরান ইসরায়েলের সংঘাত ভাবিয়ে তুলছে গোটা দুনিয়াকে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় পাল্টা জবাবে ভূখণ্ডটির অভিমুখে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক বিপজ্জনক পদক্ষেপে নতুন করে সংঘাতের মুখে অঞ্চলটি। যেই প্রশ্নটি ঘুরে ফিরে সামনে আসছে তা হলো, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে কি চান, তার আসল উদ্দেশ্যই বাকি। এ নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের কূটনীতিক সৈয়দ মেহেদি হোসেইনি মতিন বলেছেন, গোটা অঞ্চলে কৌশলে যুদ্ধ ছড়িয়ে দিতে মরিয়া নেতানিয়াহু সরকার। তিনি এই যুদ্ধের ফাঁদে ফেলতে চান পশ্চিমা দুনিয়াকে। তবে ইরানের বিরুদ্ধে প্রতিশোধে যাওয়াকে ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আমাদের দেশে হামলা চালানোর মতো দুঃসাহসিক পদক্ষেপ নিলে এটি হবে ইসরায়েলের জন্য আরো বড় একটি ভুল। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে যার প্রতিক্রিয়া হবে তীব্র। কোনো সতর্কবার্তা ছাড়াই অ্যাকশনে যাব আমরা। বিশেষ সাক্ষাৎকারে ইরানের এই কূটনীতিক আরও দাবি করেন, পশ্চিমারা মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ছেড়ে যেতে বাধ্য হবে বলেও মনে করেন তিনি। আর এতেই ফিরবে শান্তি, যার নিয়ন্ত্রণ করবে আঞ্চলিক শক্তি। দামেস্কের কনসুলেটে 7 কর্মকর্তাকে হত্যার জবাবে গেল শনিবার রাতে ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। জর্ডান, সিরিয়া এবং জেরুজালেমের আকাশ হয়ে ইরানের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন জায়গায় আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। যদিও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও ব্রিটেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। অপারেশন ট্রু প্রমিস নামে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বুধবার এমনই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।